ফজল আলী এরপরেই হচ্ছে 1953 সালে পট্টিশ্রী রামালুর ওই মানে আমরণ অনশনের জন্য এরা সব মানে এসব বন্ধ করতে বাধ্য হলো এবং ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার দায়িত্ব দেওয়া হলো তাকে, ফজল আলী কমিশনকে। ফজল আলী কমিশন 1953 সালে গঠন করা হয়েছিল, 56 সালে রিপোর্ট দিয়েছিল। ফজল আলী কমিশন বললো যে হ্যাঁ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যাক, কিন্তু এটা জরুরি নয় যে ওই ভাষায় অন্য কোনো রাজ্যের মানুষ থাকতে পারবে না। ঠিক আছে, এতটুকু কি হয়েছিল, ব্যাস এখানেই শেষ। এখানে তোমার আমাদের পার্ট 1 শেষ। পার্ট 1 সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে বলো, কেউ ধরো আগের দিন নোট করনি বা কিছু এরকম কিছু। পিছনে চলে কথা বলবো, মাথায় কেটে আছে। ঠিক আছে, চলো। আমি নালে তো কিসেই দিই ওটা পিছিয়ে দিতে বাস 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 এই বেশ বেশ। বলো বলো কিছু সমস্যা থাকলে আমাকে বলো, বলো বলো তোমাদের সমস্যাটা শুনে নি, তারপর আমি যাচ্ছি পার্ট 2 তে। পার্ট 2 বড় আছে। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, আমি পার্ট 2 শেষ করব। পার্ট 2 শেষ করার পর আমি কেমিস্ট্রি ধরবো কিন্তু, বুঝলে? এই তোমাদের এই হয়তো 11টা টোটাল আর্টিকেল হয়ে যাবে ততক্ষণে। পার্ট 2 শেষ হলে 11টা আর্টিকেল হয়ে যাবে। তারপরে আমি কেমিস্ট্রি ধরবো, আগের ক্লাসে আমি কেমিস্ট্রি ধরবো, কারণ এটা ওটাও একটু কিছুটা এগিয়ে নেওয়া সম্ভব দরকার আছে। এটা তো শুধু খালি পলিটি বললে হবে না, মাঝখানে ওটাও এগোতে হবে কিছুটা কিছুটা করে। আচ্ছা পার্ট 2 বলছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ। আচ্ছা তোমরা সবাই তো শুনতে পাচ্ছ, এক দুজন কমেন্ট করো, একজন নয় দুজন কমেন্ট করো, কেউ একটু একটু চেষ্টা বটনটা প্রেস করে একটু বলো। আর কি একজন বলো, ব্যাস 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 ব্যাস। আচ্ছা পার্ট 2 বলছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ কি? নাগরিকত্ব একরকমের সুবিধা। আমি তোমাদের আগের ক্লাসে কিছুটা বলেছিলাম, নাগরিকত্ব একরকমের সুবিধা, যে মানে নাগরিক হওয়ার সুবিধা কি, আমি এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক, আমার কি সুবিধা আছে? আমি তো মানে যে কোনো ফরেনার হলেও হতে পারি, কিন্তু না, যেমন ভোট দেওয়ার সুবিধা, ফরেনার এসে ভোট দিতে পারে না, নাগরিক দেবে। ফরেনার এসে এখানে ভোটে দাঁড়াতে পারে না, আমাদেরই করতে হবে। তেমনই নাগরিকত্ব একরকমের সুবিধা। এবার সুবিধাগুলো কি আমরা পরে সে তো টাইম আছে এখন দেখা। তার আগে আমি পার্ট 2, আচ্ছা তোমাদের 1 থেকে 4 অবধি আর্টিকেল হয়ে গেছিল। আচ্ছা এখন পার্ট 2 বলছে 5 থেকে 11 অবধি আর্টিকেল। পার্ট 2 5 থেকে 11 অবধি আর্টিকেল পার্ট 2 আন্ডার থাকে। তো আমি তো 1 থেকে 4 অবধি প্রায় বলেই দিয়েছি। আচ্ছা 5 আসি। আচ্ছা 1 থেকে 4 নম্বর আর্টিকেলের মধ্যে কেউ আর্টিকেল তোলনি বা এরকম কিছু বুঝতে কিছু বাকি আছে কিছু? আমি আর কি ক্লাস আগের দিন করতে পারিনি, ওই জন্য মানে প্রথম আর্টিকেলটা আমার কাছে নেই, মানে পার্ট 1টা নেই। শেয়ার করে দেওয়া হবে, সেটা কথা নয়। আগের ক্লাস তো সেভই করা থাকে, তো ভিডিও শেয়ার করে দেওয়া হবে, তখন দেখে নিও, ওখানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ ওখানে সেভ করে নেবে এইসব ভিডিও। আচ্ছা দেখো 5 নম্বর আর্টিকেল বলছে যারা যেসব ভারতের সেসব, দেখো আমাদের সংবিধান মানে কার্যকরী হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। আমাদের সংবিধান কার্যকরী মানে যবে থেকে আমাদের সংবিধান ভারতের উপর কার্যকরী হয়ে গেছে, যে এরপর থেকে সবাই এই সংবিধান মেনে চলবে, সেই ডেটটাকে বলা হয় কার্যকরী দিন। তো ভারতের সংবিধান যত তারিখে কার্যকরী হয়েছে সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি এই দিনটাতে আমাদের সংবিধান কার্যকরী হয়েছে। এবারে এই দিনটা থেকে মানে এই দিনটার আগে 5 বছর ছিল এবং এই দিনটার পর থেকে 5 নম্বর আর্টিকেল বলছে, এটা 5 নম্বর আর্টিকেলের কথা আমি আলোচনা করছি, ভালো করে বোঝো। এই 26শে জানুয়ারি, এই ডেটটা দেখেছো, 26শে জানুয়ারি 1950 সাল। এই 26শে জানুয়ারিতে আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল, এই জন্য 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, যেটা কদিন হয়ে গেল। তো এই 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। 5 নম্বর আর্টিকেল বলছে এই তারিখের আগের 5 বছর, এই তারিখের আগের 5 বছর বা এই তারিখের পর থেকে যারা ভারতে আছে তারা সব ভারতের নাগরিক। বুঝতে পেরেছো? এইবারে এটা কি বলছে, 5 নম্বর আর্টিকেল বলছে, এখানে এমন কিছু বড় কিছু না।
এই হ্যাঁ 5 বছর আগে, এটা আগের আরেকবার বলুন একটু। হ্যাঁ বলছি, এই যে তারিখটা দেখছো না 26শে জানুয়ারি 1950 সাল, এই 26শে জানুয়ারি 1950 সাল এটা হচ্ছে ভারতের সংবিধানের কার্যকরী দিন, মানে যেই দিনটা কার্যকরী করা হয়েছিল ভারতীয় সংবিধান টোটাল ভারতের উপরে কার্যকরী করা হয়েছিল, যে এরপর থেকে এই সংবিধান, এরপর থেকে সমস্ত নিয়ম এই সংবিধান মেনে চলতে হবে, ভারতের সমস্ত নিয়ম কানুন এই সংবিধানের উপর থাকবে। বুঝতে পেরেছো? মানে এই সংবিধান মেনে সবাইকে চলতে হবে, সে তুমি সাধারণ মানুষ হও আর কি বড় প্রেসিডেন্ট হও। বুঝতে পারলে? আচ্ছা এবারে এবার কথা হচ্ছে এই সংবিধানের ডেটের, এই সংবিধান ডেটের প্রথমের 5 বছর, মানে এই সংবিধান ধরো তো এই তারিখে কার্যকরী হয়েছে, এর আগেও তো, এর আগে থেকেও তো মানুষ ছিল আমাদের ভারতে, এমন হয়তো এর আগে থেকে ছিল না কেউ, এর আগে থেকেও মানুষ ছিল। তো 5 বছর, এর 5 বছর আগে বা এর পর থেকে যত লোক ভারতে আছে বা ছিল তারা সবাই ভারতের নাগরিক, অটোমেটিক্যালি ভারতের নাগরিক হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ দেখো ওটা তোমরা পারলে লিখে নাও যে 26শে জানুয়ারি 1950 সালের 5 বছর আগে এবং এই তারিখের পর থেকে যত ভারতবাসী আছে সবাই ভারতের নাগরিক। বুঝলে? এটা 5 নম্বর আর্টিকেল বলছে। সবাই বলে দেখো ওই পার্টিশনের সময় তোমার এই 1947 সালের পর থেকে, 1947 সালের পর যখন দেশ ভাগ হয়ে গেল, দেশ ভাগ হয়ে যাওয়ার পর যখন তোমার ও সাইডটা পাকিস্তান হয়ে গেল, এধারটা ভারত হয়ে গেল, তো তখন বললো যে, তখন বলে দেখো তখন তো প্রচুর রিফিউজি এদিক থেকে ওদিক থেকে আসছে, এদিক থেকে ওদিকে। দেখো কিছু মাউন্ট ব্যাটেন বলে দিয়েছিল যে যাদের যেখানে যারা যেখানে পাওয়া থাকতো, আমি তোর পার্ট এতে, আমি তোমাদের এই পার্ট 1-এ আলোচনা করেছি, মাউন্ট ব্যাটেন যখন ঘোষণা করেছিল যে যারা ভারতে থাকতে চাও ভারতে থাকবে, যারা পাকিস্তানে থাকতে চাও পাকিস্তানে থাকবে, আর যারা কোথাও থাকতে চাও না তারা নিজেদের রাজ্য মানে নিজেদের দেশ তৈরি করে থাকতে পারো। যেটা আমি তোমাদের পার্ট 1-এ মানে পার্ট 1-এ বলেছিলাম যে ওই জম্মু কাশ্মীরের ঘটনাটা যেমন হরি সিং করেছিল, তো ওটা তো বলেছি। এবারে আমি ওর পরে আসি, এই যে এই সময় মানে 6 নম্বর আর্টিকেলটা আমি আলোচনা করি। দেখো এই সময় তো প্রচুর রিফিউজি আমাদের ভারতে, কিছু রিফিউজি মানে ভারতে কিছু লোক ছিল যারা হয়তো থাকে, কিছু কিছু লোকের গ্রাম থেকে গেছে পাকিস্তানে, মানে তারা পাকিস্তানে ছিল, এমন বর্ডারটা এমনটা টেনে দেওয়া হয়েছে, তা কিছু কিছু লোক, যেমন তোমরা নাম শুনতে হবে মিলখা সিং, মিলখা সিং নাম শুনেছো? হ্যাঁ, মিলখা সিং এর পৈতৃক বাড়ি ছিল পাকিস্তান। তো অনেকে আমাদের অনেক ফেমাস পার্সোনালিটি আছে যাদের পৈতৃক বাড়ি পাকিস্তানে ছিল, তারা ভারতে চলে এসেছে। বুঝতে পারছো? অনেকে এখানে তাদের পৈতৃক বাড়ি এখানে তা ভারতে চলে, মানে তাদের ওখানে ছিল ওই ওখানে চলে গেছে, কিছু কিছু আলাদা হয়ে গেছে, এখানকার লোক কিছু ওখানে গেছে, ওখানকার লোক কিছু এখানে এসেছে, এরকম ছিল। তো সেই সময়টা প্রচন্ড রিফিউজি আসছিল। এবারে যখন রিফিউজি আসছে, এবারে ওখানে তোমার 48 সালে যখন তোমার ওই জম্মু কাশ্মীরের ব্যাপারটা এলো, রিফিউজির বদলে অনেক সময় অনেক জঙ্গি ভঙ্গি ঢুকে যেতে পারে। তো সেই হ্যাঁ রিফিউজি মানে শরণার্থী হয় না, ধরো কোথাকার, আরে ধরো আজকে বাংলাদেশে মারামারি হয়ে গেল, বাংলাদেশের কিছু যে, আরে দেখো না তোমরা খবর পড়েছিল কয়েকদিন আগে রোহিঙ্গা ঢুকে গেছিল, তোমরা কার রিফিউজি সব, যাদের ঘর বাড়ি থাকে না, যাযাবর টাইপের হয়ে গেছে আর কি, মানে যাদের ঘর বাড়ি ওখান থেকে নেই, ওরা এখানে আশ্রয় নিতে আসছে আর কি, সেসব আর কি রিফিউজি ওদেরকে বলে, শরণার্থী। এবার দেখো 6 নম্বর আর্টিকেল বলছে যে একটা ডেট দেওয়া হয় যে 19 জুলাই, তোমরা এই প্রত্যেকটা আর্টিকেলের গায়ে এই ডেটগুলো লিখে রাখবে। এই ডেটগুলো কিন্তু বর্ডার লাইন, যদিও এতটা ডিটেলসে গিয়ে পড়ে না, তাও লিখে রাখো। হ্যাঁ পড়ে না বলা ভুল, তুমি কোন পরীক্ষা দিচ্ছ তার উপর ডিপেন্ড করে, পড়ে না। 19 জুলাই 1948, মানে 19 জুলাই 1948 এই ডেটটা মনে রাখুন। 6 নম্বর আর্টিকেল বলছে যে এই ডেটের আগে যদি কেউ পাকিস্তান থেকে যদি চলে আসে ভারতে, বুঝতে পারলে কি বললাম? এই ডেটের আগে, দেখো আমাদের 47-এ তো দেশ স্বাধীন হয়ে গেছে আর ভাগ হয়ে গেছে, সব আসা যাওয়া করছে সব। এবারে 47-এর 1 বছর পর 48-এ 19-এ যদি একটা বছর সময় দিয়েছে, যে একটা বছর, আরে তোমাকে সময় দেওয়া হয়েছে, তুমি ভারতের প্রতি জলদি মানে ভারতে জলদি চলে আসো, সেই যদি ভারত যদি থাকতে সত্যি যদি তুমি ভারতে থাকতে চাও তাহলে জলদি চলে আসো। তো সেই জন্য 1 বছর এনাফ টাইম, 1 বছর দিয়েছিল যে যাও 19 জুলাই 1948-এর আগে যারা পাকিস্তান থেকে ভারতে চলে আসছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এটা বলছে 6 নম্বর আর্টিকেল। বুঝতে পারলে? 19 জুলাই 1948-এর আগে যদি কেউ পাকিস্তান থেকে চলে আসে ভারতে, তখন ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এর পরে যদি আসে, বুঝতে পারলে, এই ডেট না, এই ডেট অবধি এলেও হবে, এই ডেটের পরে যদি কেউ আসে তখন পারমিট সিস্টেম মানে হয়ে যাবে, তখন লোকের মানে সরকারের কাছ থেকে লিখিয়ে আনতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে যে আমি এসেছি, তারপরে তোমাকে সময় দেওয়া হবে, তুমি থাকো এতদিন, বা এরকম সিস্টেম, পারমিট সিস্টেম। সেটা পারমিট সিস্টেম তোমাদের অত মানে এতে নেই, তোমরা জানো যে এরপর থেকে 19 জুলাই 1948-এর পর থেকে পারমিট সিস্টেম হয়ে যাবে, চালু হয়ে যাবে। এর আগে যদি কোনো পাকিস্তানি ভারতে চলে আসে, এই ডেটের আগে তাকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এটা 6 নম্বর আর্টিকেল বলছে। হলো? এইবারে
আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন করব। হ্যাঁ, স্যার এই যে 19 জুলাই 1948, এটা কি 19 জুলাই এখনো প্রযোজ্য 1948, আছে? 19 জুলাই 1948, একদম একদম। হ্যাঁ, এই ডেটটা কি এখনো প্রযোজ্য আছে? না, সেটা আমি আসছি, আছে কি নেই আমি বলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর আর্টিকেল বলছে, আচ্ছা দেখো 6 নম্বর আর্টিকেল অবধি তো গেল। 6 নম্বরে পাকিস্তান থেকে যারা ভারতে চলে এসেছে তাদের জন্য ওই আর্টিকেলটা। কারা, কোন আর্টিকেলটা? 6 নম্বর আর্টিকেলটা, যারা পাকিস্তান থেকে ভারতে চলে এসেছে। এবারে কিছু কিছু লোক ছিল যারা ভারত থেকে পাকিস্তানে চলে গেছিল, দেখা গেল যে চলে গেছে ভারতে পাকিস্তানে, তারপর গিয়ে দেখলো বলে বাবা বিরাট দুর্দশা, তো চলে যাই ভারতে, বাবু যেখানে ছিলাম সেখানে চলে যাই, এরকম থাকতে পারে অনেকে। তো যারা পাকিস্তানে চলে গেছিল আবার পরে ভারতে ফিরে আসছে, ভারত তাদেরকেও নাগরিকত্ব দিয়েছিল। এই তারিখ, আবার একটা তারিখ লেখো, 7 নম্বর আর্টিকেল। এটা দেশভাগের আগে, বুঝতে পারলে? এটা দেশভাগের আগে। দেশভাগের আগে যারা পাকিস্তান চলে গেছিল যে যখন শুনতে পেলো যে দেশভাগ হবে তখন পাকিস্তান চলে গেছো, পাকিস্তান চলে গিয়ে এবার আছে। পাকিস্তান চলে যাওয়ার পর তারপর ভালো না, ঠিকঠাক দেশ নয়, যা তা হচ্ছে, খুব কাটাকাটি হচ্ছিল ওই সময়টা। ওই সময়টা কাটাকাটি হচ্ছিল, তার মনে হলো যে হ্যাঁ ফিরে চলে যাই, আবার এসে ভুল করে চলে যাই, তাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছিল 1947, দেশভাগের আগে। এটা কিন্তু দেশভাগের আগে। তো 1 মার্চ 1947-এর আগে যদি কেউ আবার ভারতে ফিরে চলে আসে, ঠিক আছে, যারা ভারত থেকে পাকিস্তানে গিয়েছিল তাদেরকে এই ডেটটা দেওয়া হচ্ছিল, এর আগে তোমরা ভারতে মানে এর আগে চলে গেছিল তারপর ফিরে এসছে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? এই সময়টা চলে গেছিল, মানে এই 1 মার্চ 1947-এর আগে চলে গেছিল এতে। এরপরে যদি তোমরা ফিরে আসো তাহলে তোমাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, বুঝলে? এটাও বলেছে। এবারে বুঝতে পারলে 7 নম্বর আর্টিকেল বলছে। 5 নম্বর আর্টিকেল বলছে যে এই তারিখটা 26 জানুয়ারি 1950-এর 5 বছর আগে বা তার পরে যারা ভারতে থাকবে, মানে যারা ভারতে ছিল বা আছে বা থাকবে, তাদের সবাইকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এটা কে বলছে? 5 নম্বর আর্টিকেল। 6 নম্বর আর্টিকেল বলছে 19 জুলাই 1948-এর আগে যারা পাকিস্তান থেকে চলে এসেছিল ভারতে, তো তাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। 7 নম্বর আর্টিকেল বলছে 1 মার্চ 1947-এর আগে যারা পাকিস্তান চলে গেছিল, যদি তারা ফিরে আসে তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। এর আগে চলে গেছিল, ঠিক আছে, এর পরে ধরো এর আগে পাকিস্তানে ছিল। আচ্ছা তুমি আর কথা বলো, যদি এর পরে কেউ পাকিস্তানে চলে যায়, ধরো 1 মার্চ 1947-এর পরে কেউ, ধরো আগস্টের সময়, ধরো 15 আগস্ট 1947-এ তো স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা 15 আগস্ট 1947-এ ধরো কেউ চলে গেছে পাকিস্তানে, সে যদি ফিরে আসে, সে তো মানে ভয়ে ফিরে আসছে, সে তো দেশপ্রেমের জন্য ফিরে আসছে না, সে ভয় ফিরে আসছে। দেখানো না ওই সময়টা খুব কাটাকাটি হচ্ছিল, সে গেছে, গিয়ে দেখেছে যে হ্যাঁ তার বাবাকে মেরে দেওয়া হয়েছে বা তার ভাইকে মেরে দেওয়া হয়েছে, সে ওইটা দেখে সহ্য করতে পারেনি, ফিরে আমি বাবু এখানে থাকবো না, আমি বলে চলে। তো সেটা তো তার দেশপ্রেম নয়, সেটা তো তার ভয়। তো তুমি ভারতে থাকবে নাগরিক হিসেবে, তোমার একটা দেশপ্রেম থাকবে না, তুমি ভয়ই থাকতে চাও সবসময়। তো ভয় যদি তোমার যদি দেশপ্রেম ছিল, তা তুমি দেশপ্রেমটা আগেই দেখিয়ে দাও। 1 মার্চের আগে তুমি যদি চলে গেছিলে, 1 মার্চের আগে গেলে কি হয়, তখন হয়তো দেখা গেল অনেকে পৈতৃক ভিটেতে আছে, সেগুলো বেচতে গেছিল বা কিছু, সেগুলো ওখানে থাকবে না, তারা দেখে এখানে চলে। তো ওই জিনিসটার জন্য ওরা গেছিল, তাই জন্য ওদেরকে একটা ডেডলাইন দেওয়া হয়েছিল যে 1 মার্চ 1947-এর আগে তুমি পাকিস্তান চলে গেছিলে, এখন ফিরে এসছো, তবে তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে। হ্যাঁ ভাবো কেউ তখন চলে গেছিল, যদি এখন ফিরে আসে যে আমাকে নাগরিকত্ব দিন, এই অনুযায়ী দেওয়া হবে। এত বছর পর তোমার মনে হয়েছে নাকি? না, ওটা পারমিশন নেই, পারমিশন। এই দুটো আর্টিকেল, এই যে 6 নম্বর আর 7 নম্বর আর্টিকেল এখন কোনো কাজের নয়, বুঝতে পারছো? 6 নম্বর আর 7 নম্বর আর্টিকেল এখন কোনো কাজের নয়। মাঝে মাঝে এই সিভিল সার্ভিস সংক্রান্ত কোনো পরীক্ষা জিজ্ঞেস করে না, নাহলে এই 6 নম্বর 7 নম্বর আর্টিকেল কোনো কাজের নয়, এখন পর্যন্ত কোনো কাজে লাগে না, বুঝতে পারলে? বলো 5, 6, 7 বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবারে এইটা তো বললেন, মানে এই যে ধরুন যে কেউ 19 জুলাই যে 1948 যেটা বললেন যে পাকিস্তানের লোক যদি ভারতে এই সময় চলে আসে তাহলে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু এটা এই ডেটটা তো এখন তার প্রযোজ্য নেই, এটা তো বললেন। না এখন প্রযোজ্য নেই, ওই জন্য আমি তোমাদের বললাম যে এটা স্বাধীনতার সময় প্রযোজ্য ছিল। হ্যাঁ, এটা ভারত যখন স্বাধীন হয়নি, তখন স্বাধীনতার সময় প্রযোজ্য ছিল। হ্যাঁ, এখন তুমি ভাবো না 47-এর পর আজ প্রায় 75-76 বছর মতো হয়ে গেছে, 76 বছর হয়ে গেছে, মানে 76 বছর হয়ে গেছে, তুমি 76 বছর পর তোমার দেশপ্রেম জানছে, এখন কেউ বিশ্বাস করবে? আর এর বলছি এই যে এটা পুরোটা আমাকে বলতে দাও, লাস্ট
আচ্ছা, বুঝতে পারছি স্যার। অ্যাকচুয়ালি কিন্তু এখন তো স্যার অনেক দেখা যাচ্ছে বাংলাদেশের লোক তো এখানে ভারতবর্ষে চলে এসে তো বাঙালি হয়ে যাচ্ছে না, ওই যে তাহলে ওদের ক্ষেত্রে কি এনআরসি হবে? আছে না, এনআরসি সিএ সবই বলা হবে সিটিজেনশিপে, ঠিক আছে? কিন্তু ওটা তো এখনো ভালোভাবে ঠিকভাবে চালুই হচ্ছে না। ছেড়ে দাও ছেড়ে দাও, এই কোশ্চেন গুলো আমি ক্লাসের পরে শুনবো, ক্লাসের মাঝখানে করবো না। বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা 5 6 7 গেল। 8 নম্বর, আচ্ছা এগুলো তো পাকিস্তান সংক্রান্ত কাজ। 8 নম্বর আর্টিকেল বলছে যদি পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশে, 8 নম্বর আমি 8 নম্বর আর্টিকেলের কথা বলছি। 8 নম্বর আর্টিকেল বলছে যদি পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশেও তো ভারতীয়রা থাকতে পারে সেখানে, ধরো সে সেখানে গিয়ে কাজের জন্য আছে, অনেকে থাকে না কাজের জন্য আছে, কাজের জন্য আছে, অন্য কোনো এদের জন্য আছে, সে যদি গেছে তো সেও কিন্তু ভারতের সিটিজেনশিপ থাকে, তারও কিন্তু সে সেখানে গিয়ে হয়তো বিয়ে করে দিয়েছে বাই চান্স, কিন্তু তার ভারতীয় সে সেখানে কাজ করে, মানে 2 বছর 1 বছর অন্তর করে ওখানে সিটিজেনশিপ রিনিউ করে। ভারতীয় এম্বাসি, প্রত্যেক দেশে ভারতীয় এম্বাসি আছে, ভারতীয় এম্বাসিতে গিয়ে প্রত্যেক সময় ওই রিনিউ করছে নিজের সিটিজেনশিপ, তো তার সিটিজেনশিপ থাকবে। যদি কোনো ব্যক্তি যে ভারতের বাইরে থাকে, পাকিস্তান ছাড়া ভারতের বাইরে অন্য কোনো দেশে থাকে, সে কাজের সুবিধার্থে হতে পারে বা অন্য কোনো কাজে, পড়াশোনার জন্য হতে পারে, পড়াশোনার জন্য থাকে, তো কাজের জন্য হতে পারে, পড়াশোনার জন্য হতে পারে, ব্যবসার জন্য হতে পারে, থাকে, তাদের সিটিজেনশিপ, তাদের নাগরিকত্ব থাকবে, তাদের নাগরিকত্ব প্রবলেম হবে না, নাগরিকত্ব তারা ভারতের নাগরিক হিসেবে থাকবে। এটা 8 নম্বর আর্টিকেল বলছে, বুঝতে পারলে? নিজের মতো করে লিখবে, এই যে কথাগুলো বলছি না, তোমরা নিজের মতো করে লিখবে, যেটা নিজে বুঝছো সেরকম করে লিখবে, একদম ডিটো হুবহু আমার কথা লিখতে হবে এবং সেই কথাটাকে মুখস্থ করতে হবে, ওরকম কোনো মানে নেই। তোমরা বোঝো, কথাটা লেখো, যখন পরীক্ষায় কোশ্চেন করবে না তখন বুঝবে কোশ্চেনটা কি বলতে চাইছে, তখন দেখবে তোমার অ্যান্সার আপনা আপনি বেরিয়ে আসবে। ফটোস্থ করলে অ্যান্সার, ওর ফটোস্থ করে অ্যান্সার করা যায় না। কত মুখস্থ করো তুমি? এখানে কম সাবজেক্ট আছে, এতগুলো সাবজেক্ট মুখস্থ করা চাপের হবে। আচ্ছা এই কি বললে, যারা ভারতের বাইরে আছে সেরকম মানে পাকিস্তান ছাড়া ভারতের অন্য কোনো দেশে, ভারতের বাইরে কোনো ব্যক্তি আছে যিনি কোনো কাজের সুবিধার্থে হতে পারে, পড়াশোনার সুবিধার্থে হতে পারে, ব্যবসার সুবিধার্থে হতে পারে, তো তাদের নাগরিকত্ব থাকবে, ঠিক আছে? এর সমস্ত সংক্রান্ত ডিটেলস আমি বলছি আরো পরে। এটা 8 নম্বর আর্টিকেল বলছি। ঠিক আছে, এবার 9 চলে যাই। 9 নম্বর আর্টিকেল বলছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়ে নেয়, ভারতের সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যায়, অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের সাথে সাথে ভারতীয় নাগরিকত্ব তার মানে বরখাস্ত হয়ে যাবে। 9 নম্বর আর্টিকেল বলছে কোনো নাগরিক যদি, কোনো ভারতীয় নাগরিক যদি অন্য কোনো দেশের, মানে ভারতীয় নাগরিকত্ব আছে এমন কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নেন, তাহলে তার এখানকার নাগরিকত্ব নষ্ট হয়ে যাবে, একা নষ্ট হয়ে, অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা 9 নম্বর আর্টিকেল। যেমন ধরো তোমার ওই থাকে না খেলোয়াড়টার নামটা, সানিয়া মির্জা তো ওই ইয়েকে বিয়ে করেছিল, ওই আমাদের পাকিস্তানের ক্রিকেটারটা সোহেল মালিক, ওকে বিয়ে করেছিল। ধরো সানিয়া মির্জা ওখানকার নিয়ে গিয়ে ওখানকার নাগরিকত্ব নিয়ে নিল, পাকিস্তানে নিয়ে নিয়েছে, যেহেতু ও সোহেব মালিকের স্ত্রী, তো সোহেব মালিকের মানে ভিত্তিতে ও নাগরিকত্ব পেয়ে যাবে পাকিস্তানের নাগরিকত্ব যদি একবার বাই চান্স নিয়ে নেয়, ভারতীয় নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে একা। ও নেবে নাকি? নেবে না, জীবনেও নেবে না, ও জানে। এমনিতেও পাকিস্তানের অর্থ অবস্থা একদম নষ্ট হয়ে যাচ্ছে পরপর দিন দিন, অনেক বলে তো যাবে হয়তো 2030-35 সালে হয়তো গেল। যাই হোক, শ্রীলঙ্কার মতো অবস্থা হবে, খেতে পাওয়ার পয়সা নেই। আরে না রে বাবা, 3 ট্রিলিয়নের ইকোনমি নষ্ট হয়ে যাবে এমনি, এত সোজা? আরে নষ্ট সে হবে যে জন্মেছে। ভারত জন্মেছে কোথায়? ও তো আগে থেকেই ছিল, অনেক আগে থেকে। পাকিস্তান জন্মেছে 47-এর পর থেকে। পাকিস্তানের হিস্ট্রি নেই তো, পাকিস্তানের হিস্ট্রি শুরু হয় 47-এর পর থেকে। ওদের হিস্ট্রি পড়ানো হয় না, ওদের আমেরিকান হিস্ট্রি পড়ানো হয়, আমেরিকান হিস্ট্রি বা অন্য কোনো দেশের, অন্যান্য দেশের হিস্ট্রি পড়ানো হয়। ভারতীয় হিস্ট্রি পড়ানো মানে কি হিস্ট্রি পড়ানো? হিস্ট্রি ছিল কোথায়? আগে তো ভারতের সাথেই ছিল, তো ভারতের হিস্ট্রি পড়াবে নাকি? আমাদের হরপ্পান সিভিলাইজেশন, মৌর্য, গুপ্ত, এগুলো পড়াতে হবে তোকে, গায়ে লাগবে খুব। এই জন্য ওদের হিস্ট্রি পড়ানো হয় না, ওদের হিস্ট্রি পড়ানো হয় ওই আমেরিকান হিস্ট্রি, জার্মান হিস্ট্রি, এরকম পড়ানো হয়। আমাদের হিস্ট্রি তো নেই। যাই হোক, দেখো, আরে যে দেশে প্রাইম মিনিস্টারকে মানে মানে দেখতে দেখতে গুলি করে মেরে দেওয়া হয়, তো সে দেশের আর কি হবে? হ্যাঁ, সেটা ঠিক কথা যে আমাদেরও প্রাইম মিনিস্টারকে মাঝে গুলি করে, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এগুলো কোনো ভালো দেশের জন্য শোভনীয় নয়, একদম নয়। আছে, যাই হোক, তাহলে আচ্ছা, ও কত নম্বর আর্টিকেল গেল? 9 গেছে, তাই তো? আচ্ছা, 9তে কি বলেছি?
হ্যাঁ, যদি কোনো ভারতীয় সিটিজেনশিপ ভারতের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নেয়, তাহলে অন্য কোনো দেশে মানে নিজের ভারতীয় নাগরিকত্ব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, 10 নম্বর আর্টিকেল বলছে যে ভারতীয়দের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া যাবে না, ভারতীয়দের নাগরিক কেউ ছিনিয়ে নিতে পারবে না। হ্যাঁ, কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সে তার বেশি সে ধরো তুমি কোনো দেশদ্রোহী কাজ করো, হ্যাঁ তুমি এখানে গিয়ে দিল্লিতে গিয়ে হয়তো ইন্ডিয়া গেটের কাছে গিয়ে ওই এর সময় 26 জানুয়ারির সময় বোম মেরে দিই, তোমার নাগরিকত্ব থাকবে নাকি? না, কোনো দেশ বিরোধিতা কাজ তোমার সেরকম কিছু ডিটেনশন আছে, ধরো তুমি পাগল হয়ে গেলে যাকে তাকে মারামারি করছো। পুতিন হয়তো তোমার বাড়িতে এইবারে 26 জানুয়ারিতে ইমানুয়েল ম্যাক্রন এসেছিল, আমাদের গেস্ট, ওই ইয়ের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, তুমি তারপরে ইট মেরে দিলে, তোমার নাগরিকত্ব থাকবে? তো হ্যাঁ, কিছু সার্টেন কন্ডিশন আছে যাতে যখন তোমার নাগরিকত্ব নষ্ট হয়ে যেতে পারে, তাছাড়া সেগুলো ছাড়া তুমি যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষও তোমার নাগরিকত্ব কেউ নষ্ট করতে পারে না। তুমি যদি একবার তোমার ভারতীয় নাগরিক হয়ে গেলে তোমার নাগরিকত্ব কেউ ক্যান্সেল করতে পারবে না, এটা বলছে। কত নম্বর আর্টিকেল? 10 নম্বর আর্টিকেল বলছে। 10 নম্বর আর্টিকেল বলছে তোমার নাগরিকত্ব কেউ শেষ করতে পারবে না। যেমন ধরো, আমি তোমাকে একটা নর্মাল উদাহরণ দিই, এই ধরো আমাদের দেশে ভোটে দাঁড়াতে গেলে একটা মানে সবচেয়ে যেটা প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, বুঝতে পারলে? ধরো তুমি ভোটে দাঁড়াচ্ছ, তুমি ধরো কোনো এমএলএর জন্য ভোটে দাঁড়াচ্ছ, ঠিক আছে, আর অন্য আরেকটা এমএলএ সে ভোটে দাঁড়িয়ে আছে, ধরো বাই চান্স যদি নাগরিকত্ব ধ্বংস করার অধিকার দিয়ে দেওয়া হয়, সে তো তোমার নাগরিকত্বই শেষ করে দেবে, তোমাকে ভোটে দাঁড়াতেই দেবে না। আর তুমি নাগরিকত্ব শেষ করে তুমি ভোটে দাঁড়াবে কি করে? তুমি প্রধানের মানে ইলেকশন লড়তে পারবে না, তুমি মন্ত্রী কোথায় লড়তে যাবে তখন? তো তোমার নাগরিকত্ব শেষ করলে তুমি ভোটে দাঁড়াতে পারবে না, তো নাগরিকত্ব যে কোনো লোক শেষ করে দেবে। এই জন্য নাগরিকত্ব যে কেউ শেষ করতে পারে না। হ্যাঁ, কিছু কন্ডিশন আছে, তো সেরকম কন্ডিশন না ছাড়া কেউ ভারতীয় নাগরিকত্ব তোমার ধ্বংস করতে পারবে না। এটা কে বলছে? 10 নম্বর আর্টিকেল। 10 নম্বর আর্টিকেল এটা বলছে যে ভারতীয়দের নাগরিকত্ব বজায় থাকবে, ভারতীয়দের নাগরিকত্ব বজায় থাকবে, কেউ সেটাকে নষ্ট করতে পারবে না বা বন্ধ করতে পারবে না, ক্যান্সেল করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ, এবারে লাস্ট নম্বর আর্টিকেল 11 নম্বর আর্টিকেল বলছে যে এই যে ভারতীয়দের নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত বিষয়, সমস্ত নিয়ম কানুন পার্লামেন্ট বানাবে। 11 নম্বর আর্টিকেল বলছে ভারতীয়দের নাগরিকত্ব সম্বন্ধীয় সমস্ত নিয়ম কানুন পার্লামেন্ট বানাবে। আর আরো স্পেসিফিক্যালি বলতে গেলে, এটা তোমরা লিখে রাখো, পার্লামেন্টই লেখা আছে ওখানে, কিন্তু অ্যাকচুয়ালি বানায় হচ্ছে পার্লামেন্টই বানায়, পার্লামেন্টের হোম মিনিস্ট্রি বানায়, অ্যাকচুয়ালি স্বরাষ্ট্র দপ্তর আর কি, ওই বানায় অমিত শাহ দপ্তর যেটা ওটা। তো 1 নম্বর আর্টিকেল বলছে যে কি বলছে, মানে ভারতীয়দের নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন, ভারতীয়দের নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত নিয়ম কানুন পার্লামেন্ট বানাবে, ঠিক আছে, তার সংশোধন হোক তার যাই হোক সমস্ত কিছু পার্লামেন্ট করবে, ঠিক আছে। পার্লামেন্ট বললে ওর ভিতরে, স্বরাষ্ট্র দপ্তর কি আর পার্লামেন্টের বাইরে, ভেতরে না, তো সেই ঠিক আছে। এটা তো গেল তোমার এই 11টা আর্টিকেল, 5 থেকে 11 নম্বর আর্টিকেল তো গেল। এবার আমি বলি স্যার ব্যাকগ্রাউন্ড লিখব কি স্বরাষ্ট্র দপ্তর লিখতে, তোমরা মনে রেখে দাও, স্বরাষ্ট্র দপ্তর মনে রেখে দাও, মানে লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি রানিং নোট নিচ্ছ যখন তোমরা লিখেই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে আমি বলি এই যে এতগুলো কথা বললাম, এই যে ধরো তোমার 5 থেকে 11 নম্বর আর্টিকেল গেল, নাগরিকত্ব অর্জনে এগুলো তো নিয়ম, এগুলো নিয়ম। আচ্ছা, তখন মানে নাগরিকত্ব তোমাকে যদি কোশ্চেন করে যে ভারতীয় সংবিধানে সমস্ত কিছু খুঁটিয়ে দেখা হয়েছিল, কিন্তু ওই সময়টা একটা জিনিসের উপরে খুঁটিয়ে অতটা বেশি জোর দেওয়া হয়নি। মানে এই যে পুরো সংবিধান মানে সংবিধান তৈরির প্রক্রিয়া তো বিরাট বড়, তো অনেকবার পার্লামেন্টে সংবিধানটা খতিয়ে দেখা হয়েছে, কোথায় কি আছে, কি ব্যাপার সব দেখা হয়েছে, কিন্তু একটা জিনিসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি ওই সময়টা। কারণ ওই সময়টাই এরকম ছিল যে ওই সময়টা গুরুত্ব দেওয়া হয়নি। সেটা কোন সময়? সেটা হচ্ছে তোমার ওই সেটা কিসের উপরে? নাগরিকত্বের উপরে। নাগরিকত্বের উপরে ওই সময়টা অতটা গুরুত্ব দেওয়া হয়নি। তো তার জন্য কি হয়েছে, সেই সময়টা বোঝা হয়ে গেছিল হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, মানে ঠিক আছে আচ্ছা হয়ে যাবে, থাকবে, কোনো অসুবিধা নেই, অত লোকজন অত ঢুকবে না। কিন্তু পরে দেখা গেল যে আস্তে আস্তে করে জমি ভূমি হামলা হয়ে যেতে পারে, বাই চান্স ওদের থেকে হয়ে যেতে পারে। তার জন্য বারবার এই নাগরিকত্বের উপরে সংশোধন করা হয়েছে। এই নাগরিকত্ব সংক্রান্ত অনেক সংশোধন করা হয়েছে, বুঝতে পেরেছো? নাগরিকত্ব সংক্রান্ত অনেক সংশোধন হয়েছে, মানে শুরু হয়েছিল 1955 সালে, যতগুলো সংশোধন আছে শুরু হয়েছিল 1955 সালে, তারপর অনেক সংশোধন হয়েছে, কোনো 67তে আছে, 86তে আছে, 92তে আছে, 4 আছে, 2004, এই রিসেন্টলি 2019 সালে এনআরসি এসেছিল, যেটা এনআরসি এগুলো সবই ওই সংশোধনই আছে। তো এবারে তো 1955 সালে তো প্রথম সংশোধন হয়েছিল, এগুলো তো কথা। আচ্ছা, এবারে নতুন করে আসি, নাগরিকত্ব অধিগ্রহণ করার 5টা নিয়ম আছে। কটা? 5টা। মানে তুমি যে ধরো আমরা যে নাগরিক, আমরা যে দেশের নাগরিক, আমরা কোন শর্তে নাগরিক, আমাদের তো কিছু শর্ত আছে যার উপর আমরা নাগরিক। আমরা তো নয় আমরা 1950 সালের আগে জন্মেছি, এরকম নাগরিকত্ব পেয়ে গেছি, এরকম তো না, আমরা পরে জন্মেছি। তো আমাদের নাগরিকত্ব অধিগ্রহণ করার কিছু মানে নিয়ম আছে, তার উপর 5টা নিয়ম আছে।
তো 5টা নিয়ম, আমাদের এই 5টা নিয়মের মধ্যে আমরা একটা ফলো করি, তার বেশি আমরা নাগরিক। অন্য কেউ ধরো যারা দেশের বাইরে আছে তেমন কোনো লোক, সে অন্য কোনো দিক দিয়ে ফলো করে, তাই জন্য সে দেশের নাগরিক। এমন নয় যে সবাই একই সাথে যাচ্ছে বলে দেশের নাগরিক সবাই, কিন্তু বিভিন্ন নিয়মের ভিত্তিতে আছে। এ একটা নিয়মের ভিত্তিতে আছে, ও আরেকটা নিয়মের ভিত্তিতে থাকতে পারে, সে আরেকটা নিয়মের ভিত্তিতে থাকতে পারে। তো বিভিন্ন রকম আমাদের নাগরিকত্ব অধিগ্রহণ করার 5টা নিয়ম আছে। তো আমরা 5টা নিয়ম দেখে নিই। হ্যাঁ, দেখো নাগরিকত্ব অধিগ্রহণ করা নিয়মাবলী এরকম লিখে রাখো, নাগরিকত্ব অধিগ্রহণ করার নিয়মাবলী। দিয়ে প্রথম 1 নম্বর আগে লিখো বাই বার্থ, মানে জন্মের বেসিসে, মানে জন্মের ভিত্তিতে, বুঝলে? নাগরিকত্ব অধিগ্রহণ করার যে নিয়মাবলীগুলো আছে তার 5টা নিয়মাবলী বলি। প্রথমটা আছে জন্মের ভিত্তিতে, বাই বার্থ। বলছে ডেটটা লিখি, ছাব্বিশে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1986। দেখো 26 জানুয়ারি 1950 তো আমাদের সংবিধান কার্যকরী হয়ে গেল। তারপর থেকে তারপর তো সব নাগরিক, তারপরে 1 জুলাই 1986 অবধি, বুঝতে পারছো? এটা হচ্ছে সংশোধনের নিয়ম। দেখো আমি তোমাদের বললাম না, বিভিন্ন টাইমে মানে আমাদের নাগরিকত্ব সংক্রান্ত অনেক নিয়মকানুন এসছে, সংশোধন হয়ে একটা 55-তে এসছে বললাম, তারপরে 86-তে এসছে, হ্যাঁ, তারপরে 92-তে এসছে, 2004-এ এসছে, এরকম আছে। তো এবারে সে তো সব এসছে, কিন্তু এগুলো সব সংশোধন। এই যে ডেডলাইন গুলো পাচ্ছ না, এগুলো সব সংশোধন না। কি হয়েছে বলছে যে যারা 26শে জানুয়ারির পরে জন্মেছে, 26 জানুয়ারির পরেও তো জন্মেছে অনেকে, কিন্তু 1 জুলাই 1986-র আগে অবধি আর কি, তারা অটোমেটিক্যালি ভারতের বাসিন্দা হয়ে যাবে বাই বার্থ, জন্মের ভিত্তিতে। বুঝতে পারছো? আমরা কিন্তু জন্মের ভিত্তিতে নয়, কিন্তু আমরা এর আগে জন্মেছি, 86-র আগে জন্মেছি, 86-র পরেই তো জন্মেছি আমরা। তো এবারে কথা হচ্ছে যারা 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1986-র মধ্যে জন্মেছে, বুঝতে পেরেছো, তারা বাই বার্থ। এর আগে জন্মালে তো ভালো, এর আগে এরা ধরো তোমার মনে হতে পারে হ্যাঁ এর আগেও তো অনেকে ছিল, তারা কি কিসের ভিত্তিতে হবে? তারাও এই বাই বার্থের ভিত্তিতে, বুঝতে পেরেছো? যারা 1950 সালের আগে, ধরো 1950 সালে যারা বুড়ো লোক, তারা তো এর আগে জন্মেছে, তো তারা কিসের ভিত্তিতে হবে? তারা বাই বার্থ, বুঝতে পারলে? তারা জন্মের ভিত্তিতে ভারতের নাগরিক হয়ে যাবে। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে 26শে জানুয়ারি 1950 থেকে 1 জানুয়ারি 1986-র মধ্যে যদি কারো জন্ম হয়, বা এর আগে যদি জন্ম হয়, 1950-এর আগে, ঠিক আছে, তারা সব জন্মের ভিত্তিতে বা বাই বার্থ ভারতের সিটিজেনশিপ, মানে ভারতীয় নাগরিক হয়ে যাবে, ভারতীয় সিটিজেন হয়ে যাবে, বুঝতে পারলে? এবারে বলছে যদি এর পরে জন্মায়, মানে 1 জুলাই 1986-র পরে জন্মায়, যদি 1 জুলাই 1986-র পর থেকে যদি জন্মায়, তাহলে তারা বাই বার্থ নাগরিক হবে কখন? যদি তাদের বাবা বা মা কেউ একজন ভারতীয় নাগরিক হয়, বুঝতে পারলে? এগুলো তোমরা লিখতে থাকবে, এগুলো তোমাদের মতো করে তোমরা লেখো, নোট বানাও নিজে আস্তে আস্তে করে। 1 জুলাই 1986-র পর তারাই নাগরিক হবে যাদের হয় বাবা নয় মা, কেউ একজন যদি নাগরিক হয়, বুঝতে পারলে? 1 জুলাই 1986 থেকে কত অবধি? যে কেউ একজন নাগরিক হতে হবে, বাবা বা মা যে কোনো একজন নাগরিক হতে হবে, তো মানে বাবা বা মা যে কোনো একজন, হ্যাঁ যে কোনো একজন নাগরিক হলে হবে। হলো? এইবারে কথা হচ্ছে প্রথমে তো এরকম ছিল, তারপর দেখা যাচ্ছে যে এতেও প্রবলেম আসছে। প্রবলেম কি আসছে? ধরো পাকিস্তানের কেউ কোনো, পাকিস্তান সব তো পাকিস্তানের তো কোনো ইথিক্স নেই, যা তা আছে, যাই একটা কোনো সময় এখানে প্রবলেম কি হতে পারে ভাবো? এই যে একজন কেউ নাগরিক হলো কি, পাকিস্তানের কোনো লোক এখানে ঘুরতে এলো, কোনো মহিলাকে এখানকার বিয়ে করলে তাদের ছেলেপুলে হলো, তো ওই যে ছেলেটা হলো, ওকে ভারতীয় নাগরিকত্ব দিতে হবে,
কারণ যেহেতু ওর মা হয়তো নাগরিক, বা সেম ভাবে কোনো মেয়ে সেখানকার লোককে যদি বিয়ে করে তো তার যে ছেলেটা হবে সেও নাগরিক হতে হবে, যেহেতু বাবা মার কেউ একজন নাগরিক, প্রবলেম হতো। তার জন্য একে শুধরে দেওয়া হলো 2004 বললো যে একা না, দুজনকেই নাগরিক হতে হবে, তার বাবাকেও নাগরিক হতে হবে এবং তার মাকেও নাগরিক হতে হবে। বিলিভ মি, এইসব ডেট পরীক্ষাতে পড়ে না, কোনো পরীক্ষাতে পড়ে না, ইভেন সিভিল সার্ভিসেও পড়ে না পরীক্ষাতে। এই ডেটগুলো তোমার এক্সট্রা ইনফরমেশন অ্যাকচুয়ালি ক্যাচ করার জন্য, নাহলে জীবনে পড়ে না এগুলো পরীক্ষাতে। তাহলে কেমন পড়ে? কিছুই না, নর্মাল বাই বার্থ। এই ডেটটা মনে রাখবে, তোমরা এই ডেটটা ভুলবে না। এই ডেটটা 26 জানুয়ারি 1950 সময় বা তার আগে যদি কেউ ভারতে থাকে, বাই বার্থ জড়িত এই যে এগুলো আছে না, এগুলো তোমার জাস্ট ইনফরমেশন। এই সব তুমি ভাবো, আমি কি তোমাকে এখানে অনলাইনের কোশ্চেন করিয়ে দিয়ে চলে যাবো? কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তো দেবো বাই চান্স। এবার ইনফরমেশন, তুমি একটা সিটিজেনশিপ পড়ছো, তোমার সংবিধান পড়ছো, সংবিধান সংক্রান্ত কিছু এক্সট্রা জিনিস জানতে ইচ্ছে করো না তোমার, তো সেটাই তো না। তুমি একদম ডিটো, তোমাকে যে 5 থেকে 11 অব্দি আর্টিকেল বলেছি না, ওখানে 6 নম্বর আর 7 নম্বর আর্টিকেলটা মাঝে মাঝে পরীক্ষায় পড়ে যায়, নয়তো আর বাদ বাকি আর্টিকেলগুলো তুমি সব পড়ে নেবে, ওখান থেকে কোশ্চেন পেয়ে যাবে। আর বাদ বাকি আর কিছু লাস্টে দিয়ে কিছু বলবো, ওই কটা থাকলে এনআরআই কি বা ওভারসিজ সিটিজেনশিপ ইন্ডিয়া কি, পিআরআই কি, পিওআই পারসন অফ ইন্ডিয়ান অরিজিন, পিআইও এরকম আছে, তাই বলবো আমি পরে আসছি। তো এইসব জিনিস কি এই কটা হয়তো এক আধটুকু থাকতে পারে, নাহলে এত বেশি আর থাকবে। হলো এটা বাই বার্থ। এই যে ডেডলাইন গুলো বলছি এগুলো বাই বার্থ। যে থাকবে সে নাগরিক। কিসের ভিত্তিতে? জন্মের ভিত্তিতে। স্যার এটা তো মনে হয় 2 নম্বরটা বলেন, ওই যে পয়লা জুলাই থেকে 2004, এটা 2 নম্বর। হ্যাঁ ওটা 2 নম্বরে। বাবা মা, হ্যাঁ তারপর 2004 এর পর থেকে বাবা মা নাগরিক হলেই তৈরি হবে। দেখো আমরাও দেখবে যখন তোমরা কেউ ফর্ম ফিল আপ করো তখন আমাদের ইন্ডিয়ান বাই বার্থ করতে হবে। তুমি যখন ন্যাশনালিটি দেবে ইন্ডিয়ানে দেখবে ইন্ডিয়ান বাই বার্থ থাকে দেখবে, ইন্ডিয়ান বাই বার্থ বাই রেজিস্ট্রেশন থাকে না, ওদের বাই বার্থ আমাদের মারতে হবে। বলো সেকেন্ড হচ্ছে বাই ডিসেন্ট। বাই ডিসেন্ট মানে বংশের ভিত্তিতে। এইবার কথা, এগুলো তো ভারতের ভেতরে যারা ছিল তাদের উপরে হয়ে গেল। এবার যদি ভারতের বাইরে কেউ থাকে, ধরো কোনো ছেলে, তার বাবা মা মানে ভারতীয়, অথচ তার বাবা মা বিদেশে কাজ করে, মানে বিদেশে থাকে বলে ওখানে ধরো সে মানে বিদেশে জন্মগ্রহণ করেছে বিদেশে, তা সে কি ভারতীয় নাগরিক হবে না? হবে, সেও ভারতীয় নাগরিক হবে, কিন্তু কার ভিত্তিতে? তার বাবা মার ভিত্তিতে। বুঝতে পারলেন? তো এটা লিখে নাও, বাই ডিসেন্ট কিরকম? সেই সব ছেলেগুলো যাদের বাবা মা মানে যার বাবা মা হয়তো মানে তারা বাইরে মানে ভারতের বাইরে, পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া। বুঝতে পারলেন? এগুলো পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া বাইরে মানে এই যে দেশগুলোর কথা বলছি না, যে ভারতের বাইরে যেগুলো বলছি সেগুলো পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া। কেন? যদি আমি আনডিভাইডেড ইন্ডিয়া বলি, আনডিভাইডেড ইন্ডিয়া, সেখানে পাকিস্তানও থাকে, ভারতও থাকে আর বাংলাদেশও থাকে। এই তিনটে ভাগ হয়ে গেছে আমাদের। তো আমি এখন বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া এই যে সংক্রান্তগুলো কিছু আছে না, এগুলো বেশিরভাগ এই বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া, যেগুলো আমি বলে সেগুলো বলে দেবো। আগেরটা যেটা এটা এগুলো সব বাংলাদেশ পাকিস্তান ছাড়া। বুঝতে পারলে? বাংলাদেশ পাকিস্তান এগুলো মুশকিল হয়ে যায়। হ্যাঁ বংশভিত্তি বলছি যে ভারতের বাইরে, তুমি তোমার মতো করে লেখো, আমি আমার মতো করে বলছি। ভারতের বাইরে যেসব মানে যেসব মানে তোমার নাগরিক জন্মগ্রহণ করেছে, যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে তারাও ভারতের নাগরিক হবে বংশের ভিত্তিতে, যদি তাদের বাবা বা মা ফার্স্টে তাদের বাবা তাদের কেউ একজন যদি নাগরিক হয় তাহলে সে নাগরিকত্ব পেয়ে যাবে। পরে ওটাকে সংশোধন করে দুজন করে দেওয়া হয়েছে যে বাবাকেও নাগরিক হতে হবে, মাকেও নাগরিক হতে হবে। বা কেউ একজন নাগরিক হবে, আর একজন নাগরিক না হলেও চলবে, কিন্তু সে যেন কোনো অপরাধী না হয়। যেন ধরো তোমার মা ধরো ভারতীয় নাগরিক, তুমি বিদেশে জন্মগ্রহণ করেছো, তোমার মা ভারতীয় নাগরিক, হ্যাঁ সেই তোমার মার সুবিধা তুমি ভারতীয় নাগরিক হয়ে গেলে, কিন্তু তোমার মার সুবাদে তুমি ভারতীয় নাগরিক হয়ে গেলে ভালো কথা। ধরো দেখো তোমার বাবা যেন আবার কোনো অপরাধী না হয়, উল্টো ক্ষেত্রে বাবার ক্ষেত্রে হতে পারে, তোমার বাবা নাগরিক, তুমি বাবার বেশি নাগরিক হয়ে গেলে, কিন্তু তোমার মা যেন কোনো অপরাধী না হয়। অপরাধী এই মানে সেন্সে কোনো ইলিগাল ইমিগ্রেন্ট যেন না হয়। ইলিগাল ইমিগ্রেন্ট মানে অন্য দেশ থেকে চলে এসছে ইলিগালি তোমাদের দেশে, এসে তারপর বিয়ে করেছে, দিয়ে ছেলেপুলে হয়েছে, সেটা কথা অন্য দেশ থেকে। বুঝতে পারছো? অপরাধমূলক যেন কাজে না থাকে, তো সেরকম থাকে। এটা বাই ডিসেন্ট, বংশের ভিত্তিতে হয়ে যাবে। বুঝতে পারলে? আরেকটা আছে, এখন তো 5টা, 2টো গেল। তোমাদের মতো করে লেখো, কোনো অসুবিধা নেই, তোমাদের মতো করে লেখো, এটা কোনো চাপ নেই।
এইটা বা এর পরেরটা একটু পরীক্ষায় মাঝে মাঝে পড়ে যায় বাই রেজিস্ট্রেশন, কারণ এটাই এনআরসি। বলছে কোন লোক যাদের মানে যারা ভারতীয়, মানে বাই বার্থে ভারতীয় নয় বা বাই ডিসেন্টে ভারতীয় নয়, তারা বিদেশে থাকে কিন্তু ভারতে এসে কাজের সুবাদে হোক ব্যবসার সুবাদে হোক আছে অনেক বছর। কত বছর? 7 বছর। 7 বছর আছে। কি বললাম? এমন কোন মানুষ যে বাই বার্থেও ভারতীয় নয়, বাই ডিসেন্টেও ভারতীয় নয়, অথচ সে ভারতে কাজের সুবাদে আছে, বাইরের কোনো মানুষ, মানে অন্য কোনো দেশের আর কি, পাকিস্তান বাংলাদেশ ছাড়া, বুঝতে পারলে? অন্য কোনো দেশে এসে ভারতে আছে। কত বছর? 7 বছর। 7 বছর এখানে কাজের সুবাদে 7 বছর আছে। হ্যাঁ, হতে পারে বিয়ে করে নিয়েছে, ছেলেপুলে আছে, এখানে কোনো অসুবিধা নেই, আছে সে। 7 বছর থাকার পর তাকে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি ভারতীয় নাগরিকত্ব নিতে চাই, দিয়ে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, বুঝতে পারলে? প্রত্যেক করলে এটা 3 নাম্বার স্যার। হ্যাঁ, এটা 3 নাম্বার। বলছে এই রেজিস্ট্রেশন যে তুমি করলে এটা কোন মিনিস্ট্রিতে করবে? হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি সমস্ত এই সিটিজেন সংক্রান্ত যা কিছু না সব স্বরাষ্ট্র দপ্তর দেখে, অমিত শাহ ডিপার্টমেন্টে, তো সব হোম মিনিস্ট্রি করছে। এবার বলছে যে তুমি যদি 7 বছর এখানে থাকো, 7 বছর থাকার পরে মানে এই রেজিস্ট্রেশন করলে, তারপর তোমার উপরে একটু মানে তোমার মানে তথ্য নথি এসব নেওয়া হবে, তোমাকে দেখা হবে যে তুমি হ্যাঁ অবশ্যই তুমি এখানে সঠিক 7 বছর আছো, হ্যাঁ কোনো ঝামেলা করনি বা কোনো মানে নিয়ম কানুন ভাঙনি বা জেলে তুমি কোনো অপরাধী নয়, এই সমস্ত কিছু নথিপত্র মানে করার পর, চেক করার পর তারপর তোমাকে নাগরিকত্ব দেবে কিনা ঠিক করবে কে? পার্লামেন্ট। পার্লামেন্ট মানে হোম মিনিস্ট্রি দিয়ে দেয়, অ্যাকচুয়ালি দিয়ে দেয়। তো 7 বছর না 7 বছর অনেক বছর। তো 7 বছর কেউ যদি থাকে এখানে, সে মানুষ হয়ে যাবে। এবারে বুঝতে পারলে এটা কে বলছে? বাই রেজিস্ট্রেশন। আরেকটা আছে, এখন দুটো আছে, তিনটে হলো। বাই ন্যাচারালাইজেশন, মানে প্রাকৃতিক ভাবে কি হয়? ধরো কোনো ব্যক্তি, বিদেশের ব্যক্তি, পাকিস্তান বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের ব্যক্তি, বা এখানে হতেও পারে, এখানে ইনক্লুড আছে পাকিস্তান আর বাংলাদেশ, বুঝতে পারলে? এটা ন্যাচারালাইজেশন বলছি না, হ্যাঁ এখানে কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়ে যাবে। হ্যাঁ, ন্যাচারালাইজেশন ঢুকতে পারে, এরা ঢুকতে পারে। কিরকম? এরা কমপক্ষে ভারতে কমপক্ষে 10 বছর থাকতে হবে। ভারতের 8 নম্বর শিডিউলে যতগুলো ভাষা আছে না, তার মধ্যে একটা ভাষা তোমাকে জানতে হবে। আর কলা, বিজ্ঞান, সাহিত্য এরকম কোন 8 টাইপের বিষয় তোমাকে রুচি রাখতে হবে। কি বললাম? 3টে জিনিস আমি বলেছি কিন্তু এখানে টোটাল ন্যাচারালাইজেশন আমি 3টে জিনিস বলেছি। কমপক্ষে তোমাকে 10 বছর থাকতে হবে, ভারতের 8 নম্বর শিডিউলের অন্তর্গত একটা ভাষা তোমাকে জানতে হবে, আর তোমাকে বিভিন্ন একটা কলা, বিজ্ঞান বা সাহিত্য যে কোনো একটা বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা কি বলে, হ্যাঁ আদনান সামি নাম শুনেছো? শোনি? বিরাট বড় গায়ক পাকিস্তান। আচ্ছা, আদনান সামির কথা শোনো, রাহাত ফাতে আলী খান শুনেছে প্রায়? হ্যাঁ, রাহাত ফাতে আলী খান পাকিস্তানের। তো উনি যদি চান, ভারতীয় ভাষা জানেন একটা, হিন্দিতে গান গায় প্রায়, ভারতীয় ভাষা জানে। হিন্দি তো আমাদের 22 নম্বর শিডিউল, সরি 8 নম্বর শিডিউলের অন্তর্গত একটা ভাষা, 22টা ভাষার মধ্যে একটা ভাষা। তো হিন্দি জানে, আর উনি ধরো 10 বছর এখানে আছে। আর কলা বিভাগে, কলার মধ্যে সঙ্গীত জগতের সাথে উনি যুক্ত আছেন, নাম করা ব্যক্তি। তো উনাকে ভারতীয় সিটিজেনশিপ দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে, বাই ন্যাচারালাইজেশন পেতে পারেন উনি, বুঝতে পারছেন? এবারে পাকিস্তান অ্যালাউ করবে কি? উনি ধরো উনি যদি এখানকার সিটিজেনশিপ নিয়ে নেন, হয়তো দেখা গেল ওখানকার সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে গেল পাকিস্তানের, তো তাই জন্য নিচ্ছে না, বুঝতে পারো? আর এখানে যদি একবার নিয়ে নেয়, তাহলে আমাদের সিটিজেনশিপ হয়ে যাবে। এবারে তখন আবার যদি মনে করে যে আমি পাকিস্তানের সিটিজেনশিপ হবো, যেতে পারবে না। আর যদি পাকিস্তানের সিটিজেনশিপ আবার ঘুরে গিয়ে নেয়, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো টাইট করে বাঁধা আছে সমস্ত কিছু। তো বুঝতে পারলে? তো বাই ন্যাচারালাইজেশনে 3টে হয়ে গেছে। যেমন বাই রেজিস্ট্রেশন একটাই ছিল, 7 বছর তোমাকে থাকতে হবে, 7 বছর থাকতে হবে। দেখো এই যে সংক্রান্ত লিস্টগুলো দিচ্ছি না, এই লিস্টগুলো তুমি যদি লক্ষ্মীকান্তে গিয়ে খোঁজো, বিরাট লিস্ট আছে, বিরাট লিস্ট। এর অনেক ডেট তোমাকে দেবে যেগুলো তোমার কোনো কাজে না, কোনোদিন পরীক্ষা আসে না। এত ডেট তোমাদের জানা উচিত নয়। এত ডেট তুমি জানতে গেলে হয়তো পলিটিতে পাস করে যাবে, ব্যাক সব বিষয়ে ফেল করে যাবে আমরা পলিটিতে। তো এত ডেট তোমাদের জানার দরকার নেই। তোমাদের যেটা বলছি, দেখো তুমি যদি ইউপিএসসিও দাও না, এই না, দেখো বাই রেজিস্ট্রেশন হলো 7 বছর, আর বাই ন্যাচারালাইজেশন 10 বছর, আর ভারতীয় একটা ভাষা জানতে হবে, আর
তোমার ওই যে কোনো ওই কলা বিজ্ঞান বা সাহিত্যের সাথে যুক্ত থাকতে হবে, যে কোনো একটা বিভাগের সাথে যুক্ত থাকতে হবে, ঠিক আছে? ব্যাস, এটা ন্যাচারালাইজেশন গেল। আরেকটা আছে ইনকর্পোরেশন অফ টেরিটরি। ধরো আজ ভারত কোথাও কোনো জিনিস দখল করে নিল, বা দখল করা ছাড়া, ধরো সিকিম 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 ধরো আমাদের দেশে যুক্ত হয়ে গেছে। তোমাকে বলেছিলাম 1975 সালে সিকিম আমাদের পার্ট ছিল না, 1975 সালে আমাদের যুক্ত হয়েছে। তো সিকিমের যারা বাসিন্দা তাদেরকে আমরা ভারতীয় অধিবাসী বলে মানবো না? অবশ্যই মানবো, তারাও ভারতীয় নাগরিক হবে। তো কোনো, বা কালকে ধরো পাকিস্তান দখল করে নিল, ভারত পুরো পাকিস্তান দখল করে নিল, দখল করতে পারে। আমাদের 2 নম্বর আর্টিকেল তো তাই বলছে, ভারতীয় বিদেশি রাজ্য ভারতে আসতে পারে। তো পাকিস্তান কালকে গিয়ে এবং মারামারি বা মানে যুদ্ধ হয়ে ধর পাকিস্তান আমাদের দখলে চলে এলো। তো পাকিস্তানের যে সিটিজেন গুলো ছিল তাদের ভারতীয় সিটিজেনশিপ দিত, তাদের ভারতের পারত তখন ভারতীয় সিটিজেনশিপ দিতে হবে, ভারতীয় ওভাবেও দেওয়া যায়। যদি কোনো টেরিটরি অ্যাকোয়ার করে, যদি কোনো টেরিটরি অকুপাই করে আমাদের ভারত, টেরিটরি হচ্ছে ক্ষেত্র, মানে ক্ষেত্র মানে যে কোনো টেরিটরি মানে না একটা, ধরো ইন্ডিয়ার টেরিটরি, ইন্ডিয়ার যত জায়গা আছে যেমন লাক্ষাদ্বীপ ইন্ডিয়ার সাথে যুক্ত আছে, কিন্তু ইন্ডিয়ার টেরিটরি, ওখানে ইন্ডিয়ার কথা চলে, ইন্ডিয়ার মেনল্যান্ডের সাথে তো যুক্ত নেই। এই যে ভারত, যে ভারতের নিচটা এরকম করে দেখতে, এইখানে তো লাক্ষাদ্বীপ আছে, এখানে কয়েকটা দ্বীপ আছে লাক্ষাদ্বীপ, এটা লাক্ষাদ্বীপ, এটা ইন্ডিয়ার মেনল্যান্ডের সাথে যুক্ত আছে নেই, বাইরে আছে। তো তার মানে কি ইন্ডিয়ার টেরিটরি না? না, ইন্ডিয়ার টেরিটরি তার দূর অব্দি যাবে যেখানে ইন্ডিয়ার শাসন ব্যবস্থা অব্দি চলে থাকে, মানে ইন্ডিয়ার যেখানে ইন্ডিয়ার শাসন ব্যবস্থা চলছে সেটা ইন্ডিয়ার টেরিটরি, মানে শাসন ব্যবস্থা, ক্ষেত্র আর ভারতীয় ক্ষেত্র আর ইন্ডিয়ান টেরিটরি, বাংলা মিনস হচ্ছে ভারতীয় ক্ষেত্র। দেখো এই যে কথাগুলো না, এই টেরিটরি বা তোমাকে ওই যে তোমাকে বললাম ওই বাই রেজিস্ট্রেশন বা এই টেকনিক্যাল টার্মগুলো একটু মনে রাখতে হবে, কিছু করার নেই, এই টেকনিক্যাল টার্মগুলো দরকার হয়। দেখো টেকনিক্যাল টার্ম মনে রাখার একটাই সুবিধা, কেননা তোমরা যদি সিভিল সার্ভিস জন্য পড়ো তখন তোমাকে ওখানে কোশ্চেন, ধরো মেন্সে যখন কোশ্চেন করবে না তখন তুমি বাংলায় কোশ্চেন পাবে না, এই হবে ইংলিশে, সব ইংলিশে যখন হবে তখন তোমাকে এই টার্মগুলো মনে রাখতে হবে। তো হলো মাথা তো বলে দিচ্ছি, জানো এই পাঁচটা সংক্রান্ত কি প্রবলেম আছে আমার বলতে, পাঁচটা স্যার কি লিখবো? পাঁচটা কি লিখবো তার উপরে ভারতীয় ক্ষেত্র অধিকৃত অঞ্চল, আচ্ছা ভারতীয় অধিকৃত অঞ্চল লিখে রাখো, কোনো অসুবিধা নেই, তাহলেই হবে। হলো ইনকর্পোরেশন অফ টেরিটরি। আচ্ছা এটা ছেড়ে দাও, এগুলো এই যে পাঁচটা কি ভারতীয় নাগরিকত্ব অধিগ্রহণ করার নিয়ম, পাঁচটা। এই 5 ভাবে তুমি ভারতীয় নাগরিক হয়ে যেতে পারো, ঠিক আছে? আমরা যেমন বাই বার্থে আছি, কেউ থাকে বাই ডিসেন্টে, কেউ থাকে বাই রেজিস্ট্রেশনে, কেউ তোমার এই ন্যাচারালাইজেশনে থাকতে পারে। হ্যাঁ, সিকিম টিকিমের লোকেরা, যেমন পন্ডিচেরি, তোমাকে আমি আরো বলি, পন্ডিচেরি আগে ফ্রান্সের মানে ছিল, ফ্রান্সের বছর 1962 সালে স্বাধীন হয়ে গেছিল, পুরো ভারত স্বাধীন হয়ে গেছিল। এই পন্ডিচেরিকে স্বাধীন করেনি 1947 সালে ভারত স্বাধীন হয়ে গেছে, পন্ডিচেরি ফ্রান্সের দখলে ছিল, পন্ডিচেরি স্বাধীন করেনি ফ্রান্স। 1962 সালে বল্লভভাই প্যাটেল, মানে বল্লভভাই প্যাটেল অ্যাকচুয়ালি বল্লভভাই প্যাটেল তো মারা গেছে, তারপরে আমাদের মানে পার্লামেন্ট সেখান থেকে ফ্রান্সকে তাড়িয়েছে। গোয়াতে দখল করে বসেছিল পর্তুগিজরা, ফ্রান্স মানে তোমার পন্ডিচেরিতে ফ্রান্স দখল করে বসেছিল, আর গোয়াতে পর্তুগিজ দখল করে বসেছিল। এদেরকে সবাই, এরা কেউ ভারতের ছিল না আগে, অনেক পরে এসে ভারতের আন্ডারে এসছে। গোয়া, তোমার দাদরা নগর হাভেলি বা এই তোমার পন্ডিচেরি, এগুলো সব পরে অনেক পরে এসছে। এই জন্য এগুলো ইন্ডিয়ান, এই জন্য এগুলো সব কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে আছে, এগুলো কেউ রাজ্য নয়। গোয়াটা ছাড়া, গোয়া তো অনেক পরে, গোয়া আগে কেন্দ্রশাসিত অঞ্চলই ছিল, পরে রাজ্য হয়েছে। তো এই সমস্তগুলো এই জন্য কেন্দ্রশাসিত অঞ্চলে আছে। কেন? এগুলোর উপর ডিরেক্ট যেন কেন্দ্র দখল, মানে কেন্দ্র লক্ষ্য রাখতে পারে। যদি কোনো রাজ্যকে দিয়ে দেওয়া হয়, সে রাজ্য বাই চান্স যদি সটকে যায়, বলে ঠিক আছে ফ্রান্সকে দিয়ে দেবো, চলো পয়সা দিয়ে মিটিয়ে নি ব্যাপারটা, দিয়ে মারামারি করে দেবো এর সাথে। এই জন্য ডিরেক্ট কেন্দ্র শাসিত অঞ্চল, কেন্দ্র ডিরেক্ট শাসন করে এখানে, বুঝতে পারলে? হলো, তো এটা বলছি। এবার কথা হচ্ছে, এ তো গেল ভারতীয় নাগরিকত্ব অধিগ্রহণ করার নিয়ম। এরপরে যদি ভারতীয় নাগরিকত্ব কেউ ত্যাগ করতে চায় কি হবে? তার 3টে টার্ম আছে, 3টে টার্ম। একটা বাই রিনাউন্সিয়েশন, মানে ত্যাগের দ্বারা কিরকম? যদি কোনো ভারতীয় নাগরিক চায় যে আমি আমার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করবো, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেবো, করতে পারে একদম সুস্থ মস্তিষ্কে। যদি কেউ চায় যে আমি ভারতীয়, রিনাউন্সিয়েশন মানে ত্যাগ অ্যাকচুয়ালি, ঠিক আছে?
মানে ত্যাগের দ্বারা যদি কেউ ত্যাগ করতে চায় আর কি, ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে আমি অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নেবো, তাই ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে পারছে, কোনো অসুবিধা নেই, তার নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে, যদি কেউ রিনাউন্সিয়েশন চায়। আরেকটা আছে, তিনটে বললাম একটা আছে, এটা এক নম্বরে গেল। 2 নম্বরে আছে হচ্ছে বাই টার্মিনেশন। টার্মিনেশন মানে সমাপ্তিটা। বাংলাগুলো আমি তোমাদের বলছি, বাংলাগুলো লিখতে থাকো, তোমরা যদি বাংলা চাও তো বাংলা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, সাইডে সাইডে বাংলা ব্র্যাকেটে করে বাংলা লিখে রাখো না, কি যায় আসে। সমাপ্তি কিরকম? যদি সে নিজের ইচ্ছে তার ত্যাগ না করে, যদি সে নিজের ইচ্ছে ত্যাগ না করে, অথচ সে ধরো আমেরিকা সিটিজেনশিপ নিয়ে নিয়েছে, তার অটোমেটিক্যালি এখানকার ভারতীয় সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ, একাই সমাপ্তি হয়ে যাবে, বুঝতে পারলে? আরেকটা আছে, কি নাম ওটা, বাই ডিপ্রাইভেশন। মানে বঞ্চনার দ্বারা। বঞ্চনা মানে যদি তুমি কোনো, আমি তোমাকে বললাম না, যদি কোনো দেশদ্রোহমূলক কাজ করো, দেশদ্রোহমূলক কাজ করলে, পাগল হয়ে গেলে, মানে উচ্চণ্ড হয়ে গেলে, যা করছো, হ্যাঁ, তখন তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে বাই ডিপ্রাইভেশনের দ্বারা। যদি কোনো দেশ বিরোধীমূলক বা বিভিন্ন মানে কোনো দেশ বিরোধীমূলক যদি তুমি কোনো কাজ করো, ঠিক আছে, তখন তোমার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, বুঝতে পারলে? এই 3 প্রকারের মাধ্যমে আমাদের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যেতে পারে। যদি তুমি কোনো রিনাউন্সিয়েশন মানে এটা লিখবে ত্যাগের দ্বারা, এটা সমাপ্তির দ্বারা, এটা বঞ্চনার দ্বারা। তিনটা ভালো বলে দিলাম। ত্যাগের দ্বারা আরেকটা দুইটা স্যার সমাপ্তি দ্বারা, হ্যাঁ, আর 3 নম্বরটা আছে তোমার ওই এর দ্বারা, বঞ্চনার দ্বারা। হ্যাঁ, হলো। এতক্ষণ পর্যন্ত যা বুঝিয়েছি কি বুঝতে পারবি আমাকে বল। আছে আর কোশ্চেন? হ্যাঁ, কোশ্চেন আছে? সব আছো তো নাকি ঘুমিয়ে গেছো? মানে অনলাইনে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একাই নাকি আর তো আরেকজন আছে? বলো। না স্যার, কিছু অসুবিধা হয়নি স্যার। অ্যাকচুয়ালি স্যার আপনি যেগুলো পড়ান না, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? আপনি যেগুলো এখন পড়ান না, আমি এগুলো এখন মুখে মুখে রিভাইসের মতো হয়ে যায়, যতগুলো পারি লিখে নিই, তারপরে তো আবার তো ডেমো ক্লাসটা তো আবার পেয়ে যাই, তো তখন একবারে হয়ে যাওয়ারই কথা, ওরকম করেই পড়ানো হয়, সেটা কথা না, সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে সে হয়ে যাওয়ারই কথা। কিন্তু এই তুমি এই যে কথাগুলো বললে না, তুমি এই যে ধরো তুমি আমাকে তুমি ধরো পিডিএফ দিতে বলো, যদি তুমি পিডিএফ তো তোমাকে দিতে হবে, কেননা এগুলো তো আমি তোমার কি বলে, এগুলো স্যার পিডিএফ এর থেকে আপনি যেন মুখে বলছেন না, সেগুলো সব থেকে বেশি শোনার। পিডিএফ এ তো পড়তে হয়, মনোযোগ থাকলে ভালো, ভালো মানে খুবই ভালো, যদি এরকম মনে থাকে ডিরেক্ট ডাউনলোড হয়ে যাচ্ছে তো ভালো তো। আচ্ছা, 5 নম্বর পার্টে আর কিছু আছে, আর হালকা কিছু আছে, যেমন এনআরআই কি, পিআইও কি, আর ওভারসিজ রিজন অফ ইন্ডিয়া কি, মানে ওসিআই কি, এই 3টে জিনিস আছে। আর এনআরসি আর সিএ এটা তোমাদের আমি একটু বলবো, ঠিক আছে স্যার? এবার শুনুন না স্যার, হ্যাঁ আমি বলছি স্যার আগে এই এনআইআর যেটা পড়াচ্ছেন লাস্টে, ওটা পড়িয়ে দেওয়ার পর লাস্ট মানে আগের দিনে যে পড়ানো যে সেই একটা আর্টিকেল যে 1 থেকে 4টা, ওইটা একটুখানি জাস্ট শর্টে একটু আলোচনা করে দিতে পারবেন? আচ্ছা, আমি একটা কথা বলি তোমার। আচ্ছা সদস্য স্যার, ডেমো ক্লাসটা পেয়েছি স্যার, কিন্তু স্যার আপনি যে মুখে আর একটু এখানে একটু বলে দেবেন না, আর একটু বেটার হয়। আমি বলি, কথা শেষ করতে দাও। এখানে যখন প্রথম ক্লাসের ভিডিওটা আছে আমার, বুঝতে তুমি পেরেছি। ওখানে যদি সেম ভিডিও শুনে না তো সব সেম ভিডিওতে হয়ে যাবে। আমি মুখে বলেছি, তুমি লোক মুখে বলে তুমি ওখানে শুনে নেবে, ওখানেও তুমি বুঝতে পারবে। তুমি ওই ভিডিওটা একবার দেখে নাও, ওখানেও তো আমি ওই সেম কথাগুলোই বলেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পড়েছি না আমি, ওখানেই বলেছি, ভিডিও ছাড়া আছে, তুমি যাও দেখে নাও। হ্যাঁ স্যার, তো যাও দেখে নাও, বুঝতে পারবে সমস্যা। ঠিক আছে। আচ্ছা, 4টে 5টা মতো আছে, ওই 3টে আর ওই 2টো 5টা, ওই 5টা আমি তোমাদের আগের ক্লাসে করাবো, আর আগের ক্লাসে কেমিস্ট্রি শুরু করবো, মনে রাখবে, ঠিক আছে? যদি কেমিস্ট্রি না করতে পারি তাহলে ইতিহাস। আচ্ছা, তোমাদের ইতিহাস কোত্থেকে শুরু হয়েছে? হরপ্পা মহেঞ্জোদারো এইটা এই সম্পর্ক হয়েছে, লোথালটা শুরু হয়েছে। হরপ্পা মহেঞ্জোদারো শুরু হয়েছে? হ্যাঁ স্যার, শুরু ওই স্যার ওই দেখাচ্ছি না, 1500 বিসি থেকে 1000 বিসি ওইগুলো সব শুরু হয়েছে সব। এটা শুরু দাও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। মোটামুটি স্যার পড়া হয়েছে লোথাল পর্যন্ত পড়া হয়েছে, ও দর্শন, উপনিষদ, সিন্ধু সভ্যতা আর লোথাল,
আর মেহেরগড় সভ্যতা, কালিয়ানগ এগুলো সব সমস্ত স্যার খালি পড়িয়ে গেছে আগের দিন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই তাহলে তাহলে কতটা যায় দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে কেমিস্ট্রি শুরু করতে হবে। যদি সেরকম হয় কেমিস্ট্রি শুরু করে দেবো। কেমিস্ট্রি আগের চ্যাপ্টার হবে পরমাণু গঠন, প্রথম চ্যাপ্টারটা ওটা শুরু করবো। কেননা তোমাদের এখানে সায়েন্সে কে কে ছিল? তোমরা এই যে কজন আছো, এই যে 4-5 জন আছো, এর মধ্যে সায়েন্সে ছিল কে কে? স্যার সায়েন্সের স্যার কেউ ছিল না স্যার, আমি স্যার কমার্স। তবে সায়েন্সও স্যার বুঝি স্যার ভালো রকমই। আচ্ছা ঠিক কারণ আছে স্যার যখন এনডিএ দিয়েছিলাম না, তখন ভালো সায়েন্সটা কোনো অসুবিধা নেই, কভার ঠিক আছে। করতে হয়েছিল। তাহলে সায়েন্সের এরিয়াটা তোমাদের আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে পরমাণু গঠনটা আমি আগের ক্লাস কেমিস্ট্রিটা শুরু করবো, কারণ এটা সিজিএমসিটা আচ্ছা। ওই যে কথাটা আছে ওটা বলে তারপরে আমি সায়েন্সটা শুরু করবো। আচ্ছা, ফেব্রুয়ারি মাস থেকে তো ক্লাস স্যার বাড়াবেন বললেন। হ্যাঁ টাইম বাড়বে তো। হ্যাঁ টাইম বাড়বে তো। ঠিক আছে।